আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিএ ল্যাম্বার্টের নীতি এটা বিবৃতি এবং প্রমাণ সম্পর্কে দেখব। তো প্রশ্নটি এরকম হতে পারে যে ডিএ ল্যাম্বার্টের নীতি বিবৃত ও প্রমাণ করো, অথবা বলতে পারে যে কম্পিত কাজের নীতি অনুযায়ী ডিএ ল্যাম্বার্টের নীতিটি প্রতিপাদন করো বা প্রমাণ করো। তো দুইটা প্রশ্ন আলাদা যদিও, তবে আমি আজকে যেই সমাধানটা দিব এই সমাধানটা শিখলে আপনার দুইটা লাভ হবে। একটা হচ্ছে আপনি ডিএ ল্যাম্বার্টের নীতির প্রমাণ যদি চায় তার জন্য এই অ্যান্সারটা দিতে পারবেন, এবং কম্পিত কাজের ক্ষেত্রে যদি চায় তাহলেও আপনি এই অ্যান্সারটাই দিতে পারবেন। তবে অন্য কোনো প্রতিপাদন যদি নেন তাহলে আপনাকে দুইটা প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে শিখতে হবে। হ্যাঁ, কম্পিত কাজের জন্য এক সিস্টেমে যেতে হবে এবং ডিএ ল্যাম্বার্টের জন্য আরেক সিস্টেমে যেতে হবে। তো আমাদের দরকার নেই, আমরা একটা প্রশ্ন করব যাতে একটা অ্যান্সার দেখব, যাতে দুইটার আমাদের অ্যান্সার হয়ে যায়। তো ডিএ ল্যাম্বার্টের নীতিতে কি বলা হচ্ছে? ডিএ ল্যাম্বার্টের নীতি বলতেছে যে কতগুলো বস্তুকণার সমন্বয়ে গঠিত কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত বল এবং বিপরীত কার্যকরী বল কর্তৃক কাজের পরিমাণ শূন্য। তো এটা হচ্ছে ডিএ ল্যাম্বার্টের নীতি, এবং গাণিতিক চেহারাটা হচ্ছে ডিএ ল্যাম্বার্টের নীতির সামেশন আই, ব্র্যাকেটের মধ্যে আমরা কি করছি, এফ আই ভেক্টর মাইনাস পি ডট আই ভেক্টর ইন্টু ডেল আর, এখানে আর এর সাথে একটা আই হবে, ডেল আর আই। ওকে, ডেল আর আই ইকুয়াল টু 0। তো এখানে আপনারা একটু কাজ করবেন, এখানে সাইডে লিখে দিবেন যে যেখানে এফ হচ্ছে আইতম বস্তুকণার উপর প্রযুক্ত বল এবং পি হচ্ছে আইতম কণার উপর বিপরীত কার্যকরী বল, এবং ডেল আর আই হচ্ছে কি একটা কাল্পনিক সরণ বা অলিক সরণ বা অপ্রকৃত সরণ, আপনারা যেটা মন চায় লিখে দিতে পারেন। এটা আর কি মানে পরিচয়টা আর কি। তো ঠিক আছে, আমরা এটার প্রশ্নটা যদিও আমি বোর্ডে লিখি নেই, কারণ বোর্ডে একটু জায়গা দরকার, তাই প্রশ্নটা আমি মুখে বলছি ফার্স্টেই। তো প্রমাণটা কিভাবে হবে? ধরি সিস্টেমটি ভারসাম্য অবস্থায় আছে। একটা সিস্টেম ভারসাম্য অবস্থায় থাকা মানে কি, সেখানে তার কণাগুলোর ফেজ ভেলোসিটি থাকবে না, ফেজ বা দশা পার্থক্য অনেক কিছু মানে আমাদের স্টেবল থাকবে, তারা মুভমেন্ট গতিশীল এইরকম ব্যাপার আমরা দেখতে পাবো না, বা কোনো সিস্টেমের শক্তির পরিবর্তন ঘটবে না, বা সেখানে তাদের ভরবেগের সংরক্ষণ কোনো নীতির কোনো লঙ্ঘিত হবে না, কৌণিক ভরবেগের লঙ্ঘিত হবে না, শক্তির সংরক্ষণ লঙ্ঘিত হবে না, এরকম মানে অনেক কিছু বোঝায় যদিও। তা আমরা একটা স্টেবল অবস্থাকেই ভারসাম্য অবস্থায় ধরে নিই একটা সিস্টেম। তো সিস্টেমটি ভারসাম্য অবস্থায় আছে। এই যে যেমন এখানে আমি একটা চিত্র রাখছি, ধরুন এইটা একটা চিত্র, এই চিত্রের মধ্যে আমি যেই ডটগুলো রাখছি এগুলো এক একটা কণা বা মার্বেলের মতো চিন্তা করুন, সবগুলো এরকম কি আছে, একটা স্টেবল অবস্থায় আছে, ভারসাম্য অবস্থায় আছে। আচ্ছা, তো প্রত্যেক কণার উপর মোট বলটা কি হবে, শূন্য হবে। তো মোট বল আপনারা চাইলে এখানে একটু লিখে নিতে পারেন, মোট বল এফ আই, এই সিম্বলটা দিয়ে নেন, মোট বলের পরে এফ আই সিম্বলটা দিয়ে শূন্য হবে, এটা লিখে দেন। তো মোট বল এফ আই শূন্য হবে এই বল কর্তৃক ক্ষুদ্র কাল্পনিক সরণ। আমি আগেই বলছি যে এটা হচ্ছে কি এটা একটা অপ্রকৃত সরণ, তারপরে আমরা এটাকে বলতে পারি কাল্পনিক সরণ, আবার অলিক সরণও বলতে পারি, এটাই কাল্পনিক সরণ। তো এইটা ডেল দ্বারা বোঝাচ্ছে এই সরণটা খুবই ক্ষুদ্র। তো এই বল কর্তৃক ক্ষুদ্র কাল্পনিক সরণ যদি ডেল আর আই হয়, তো এর জন্য কৃত কাজ, এই ডেল আর আই এর জন্য যে একটা কৃত কাজ পাবো এই বলটার জন্য, কারণ কি আমরা জানি কাজের সূত্র অনুযায়ী জানি ডাব্লিউ সমান সমান কি এফ এস, এটা তো আমরা 19 এর সূত্র অনুযায়ী ওয়ার্ক ইকুয়ালস টু বল ইন্টু কি আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো আমরা তাহলে বলটা পেলাম, মোট বল পেলাম, এবং সেই বলের দরুন যে আমাদের কি আছে, ডেল আর আই একটা কি আছে, ক্ষুদ্র সরণ, এই যে এস এর পরিবর্তে আছে, তাহলে বলতেছে যে মোট বল যদি শূন্য হয়, এখানে এই এফ এর মান যদি 0 হয়, তাহলে তাকে যদি আমি এস দ্বারা গুণ করি তাহলে ডাব্লিউ সমান সমান কি হবে, 0 হবে। তো আমরা কি লিখতে পারি না যে এই এফ এর বদলে এফ আই ইন্টু এই এস এর পরিবর্তে কি আছে আমাদের ডেল আর আই, আমরা লিখে দিই ডেল আর আই। তো আমরা জানি কি এই দুটার গুণফল 0 হবে,
তো 0 আমরা কি এটা লিখতে পারবো না? এটা তো আমাদের 9 10 এর বেসিক, আর এটা আমাদের মানে অনার্স লেভেলের সেকেন্ড ইয়ারের ক্লাসিক্যাল মেকানিক্সের অনুযায়ী লিখতে হবে। তো আমরা প্রমাণটা এবার শুরু করে দিই। তো আমরা এই কিন্তু কাজের জন্য আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি যে এফ আই ইন্টু ডেল আর আই ইকুয়াল টু 0। এখানে এই যে আমি আর আই দিতেছি সবগুলোতে যে ভেক্টর চিহ্ন দিছি, অবশ্যই মাস্ট বি ভেক্টর চিহ্ন লাগবেই। আপনি যদি ভেক্টর চিহ্ন না দেন তাহলে আপনার এই লেখা বাদ। কেন বাদ? আপনার টোটাল 0 দিয়ে দিবে স্যারে। এটার কারণ হচ্ছে বইয়ের মধ্যে আপনাদের কি থাকে না, বইয়ের মধ্যে কিন্তু আমাদের, আমি একটা কথা বলি, বইয়ের মধ্যে আমাদের ভেক্টর চিহ্ন থাকে না, অনেক বইয়ে থাকে না। তারা কি করে এরকম মোটা, এরকম কি করে মোটা আকারে আপনাদের এই সিম্বলগুলো দেয়। হ্যাঁ সরি, এখানে তীর চিহ্ন হবে না, এরকম মোটা দেয়। ওকে, এরকম মোটা আকারে দিব। তো এইখানে এই মোটাটা দ্বারা বোঝাচ্ছে এখানে এটা একটা এফ ভেক্টর। আর আমরা যেহেতু আমাদের কলম যেহেতু চিকন, তাই আমরা এই চিকনটা তো বারবার এইভাবে আমরা ওভারল্যাপিং করে এটাকে মোটা বানানোর অনেক সময় চলে যাবে। তো আমরা তার মাথায় তীর চিহ্ন দিই। আর যেহেতু এটা টাইপিং করতে একটু কষ্ট ভেক্টর চিহ্ন সহ, তাই তারাই কি করে বোল্ড আকারে লিখে দেয়। ওকে, এই জন্য অনেকে হয়তো এই জিনিসটা বুঝবে না যে সে ভেক্টর চিহ্ন ছাড়াই করে দিবে। বইয়ে তো দেখছে যে ভেক্টর নাই, কিন্তু বইয়ে বোল্ড আকারে আছে। এই জন্য আমি বলি যে আপনারা ভেক্টর চিহ্ন দিয়েই করবেন। এবং আমি কিন্তু বারবার প্রত্যেকটা লেকচারে আমি কিন্তু মনে করিয়ে দিই এইখানে ভেক্টর হবে, ভেক্টর হবে। এর কারণ হচ্ছে আমরা কিন্তু একটু ভেক্টর জিনিসটা কিন্তু অনেক একটা মারাত্মক বিষয় ফিজিক্সের জন্য। তো আমরা এইটার কিন্তু অ্যাপ্লাইটা অত একটা করি না, আমরা খেয়াল করতে চাই না, কিন্তু এইটাই খুবই আমাদের জরুরি। এখন বিষয়টা হচ্ছে আমি বারবার বলার কারণে আপনাদের কি হবে, এটার প্রতি একটা মনোযোগ সৃষ্টি হয়ে যাবে, একটা কনসার্টেড হয়ে যাবে, গ্রো হবে যে না আমার তো এখানে ভেক্টর আছে কিনা নাই। আপনার এরকম একটা মাথার মধ্যে একটা সৃষ্টি হবে ভেক্টরের জন্য। তো এই যে আমি সিস্টেমটা লিখলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কাজ। আমরা বলছি মোট বল 0 হলে তো এফ এর মান একটু 0 যেখানে, তাহলে তাদের গুণফলটাও তো 0 হবে। তো আমি তাদের গুণফলের রেজাল্টটা 0 লিখছি, তাদেরকে আমি ঠিকই রাখছি। ওকে, এখন এই যে এফ ডেল আর আই, এফকে ডেল আর আই দ্বারা গুণ করলাম, কাদের জন্য করলাম? আইতম কণার জন্য। তো এখন এইখানে অনেকগুলো কণা, হ্যাঁ, তো অনেকগুলো কণা। তো আমি মনে করলাম যে এই একটা কণা আছে মাঝখানে আই, এই কণাটা আই। মানে বিষয়টা হচ্ছে আমরা ধরুন এইভাবে তো আসলে একটা সিস্টেম দেখানো উচিত না, কারণ ফিজিক্সে অনেক একটা ছোট্ট পয়েন্ট থেকে ছোট বিষয়কে আমরা পার্টিকেল বা কণা হিসেবে কল্পনা করি। তো অনেকগুলো, এই বোর্ডটাই যদি একটা সিস্টেম হয়, হ্যাঁ, এখানে কতগুলো কণা আছে আমি কি জানি? মানে গণনা করেও কুল পাওয়া যাবে না। তো আমরা কি করি, প্রত্যেকটা কণার জন্য আমরা বলি প্রথম কণা, দ্বিতীয় কণা, তৃতীয় কণা, চতুর্থ কণা, এভাবে আমি কত পর্যন্ত গণবো? আসলে আমার কাছে ওরকম কোনো ওয়ে নাই। বিষয়টা দেখা গেল যে এখানে এই বোর্ডের মধ্যে অনেকগুলো লক্ষ লক্ষ কণা আছে, তার মধ্যে কিছু কণার চেহারা প্রায় সেম, হ্যাঁ, তারা সবাই একই ধর্ম প্রদর্শন করতেছে। আবার কিছু কণা আছে এগুলো সব ধরলাম এই দিকে ডিরেকশন করে আছে, হ্যাঁ, আর আবার কিছু কণা আছে যারা উপর দিকে ডিরেকশন করে আছে, হ্যাঁ। তা আমরা এই জন্যই বলি যে আমাদের আইতম কণা মানে যেই কণাগুলোর একই বৈশিষ্ট্য এবং তাদেরকে আমরা 1 2 3 এইভাবে অসংখ্য কণা, এগুলো বলা যাবে, মানে আমাদের গণনা করে শেষ করা যাবে না। তাই আমরা তাকে একই বৈশিষ্ট্য সম্পূর্ণ এবং অনেকগুলো, তো এই জন্য আমরা আইতম হিসেবে ধরে নিই। তো আমরা মনে করলাম মাঝখানে একটা কণা আছে আই, হ্যাঁ, আরো অনেকগুলো আছে, আমি একটা দেখাইলাম আর কি। ওকে, তো এখন এই একটা কণার জন্য তো আমরা এটা লিখলাম, কিন্তু আইতম কণা কতগুলো হতে পারে? অনেকগুলো। তো তাহলে আমরা কি করতে হবে, এই পুরো সিস্টেমটা যেটা আছে এই সিস্টেমটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো এই পুরো সিস্টেমের যত আইতম কণা আছে সবগুলো যোগ করা মানে কি করা, সামেশন করা। ওকে, তাহলে আমরা মজার একটা সিস্টেম পেয়ে গেলাম। ওকে, আমরা কি করে দিলাম, গাণিতিকভাবে সামেশন করে দিলাম, যদিও ওইখানে যোগ করা সম্ভব না, আমরা গাণিতিকভাবে সামেশন দিয়ে যোগ করে দিতে পারি। ওকে, তো এইটা ছিল আমাদের কি, মানে ক্ষুদ্র কাল্পনিক সরণ দ্বারা, মানে ডেল আর দ্বারা কৃত কাজ। ওকে, তো এইবার আমরা লিখতে পারি যে এটা লেখার পর আমরা লিখতে পারি কিন্তু মোট বল, এখানে আমরা লিখব, কিন্তু আপনারা কিন্তু সাথে সাথে নোট করে নেবেন, কিন্তু মোট বল। আচ্ছা, মোট বল জিনিসটা কি? মোট বল হবে এফ আই ইকুয়ালস টু
এফ আই প্লাস এফ আই, এটা হবে এ। হ্যাঁ, এখানে হবে এ। তো এইটা আমি কি লিখলাম, তো এক মিনিট আমি একটু দেখে নিই এখানে সামেশন চিহ্নটাকে আমি দিয়েছিলাম না, সরি সামেশন চিহ্ন নাই, ঠিক আছে। এখন বিষয়টা একটু খেয়াল করি আমরা। আমি বললাম যে মোট বল এফ আই সমান সমান এফ আই, এটার পাওয়ার বা সুপারস্ক্রিপ্ট, আমরা এটাকে পাওয়ার বলবো না, আমরা বলবো সুপারস্ক্রিপ্ট এ প্লাস স্মল এফ আই। তো একটা ক্যাপিটাল এফ আর একটা স্মল এফ নিছি, আর ক্যাপিটাল এফ এর মধ্যে আমরা কি দিছি, সুপারস্ক্রিপ্ট এ দিছি। তো এটা কোনো বিষয় না। বিষয়টা আসলে কেন দিলাম, এ বলতে কেউ আলফাও দিতে পারে, কোনো বই আলফাও থাকতে পারে, এ কেন? আচ্ছা, আমি যে এফ আই বলটা নিলাম এই সিস্টেমটার জন্য, ওকে খেয়াল করেন, এটা একটা সিস্টেম। হ্যাঁ, এই সিস্টেমের উপর কত দিক থেকে বল মানে ফোর্স ক্রিয়েট করতে পারে, 4 দিক থেকে ফোর্স ক্রিয়েট করতে পারে, থাকতে পারে। ওর উপর থেকে তো একটা বল থাকতে পারে নাকি, অবশ্যই একটা সিস্টেম। ধরা যাক আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, তো আমাদের এটা ধরি আমরা একটা আমাদের কি গ্যাস সিলিন্ডার, ওকে। তো এই গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু আমাদের কি আছে, অনেক গ্যাসীয় কণা থাকে নাকি, যদি তারা গ্যাস অবস্থায় থাকে, তরল অবস্থায় না থাকে, ওকে। তো আমরা সাধারণত জানি যে গ্যাস সিলিন্ডারের ভিতরে গ্যাস থাকে, তো আমরা ধরে নিলাম অনেকগুলো কণা, আমরা কিন্তু আদর্শ গ্যাস এগুলো ইন্টারমিডিয়েটে পড়ছি, হ্যাঁ, সেই হিসাব করুন যে অনেকগুলো কণা থাকে। এখন আমাদের কিন্তু এই সিলিন্ডারের উপর থেকে কিন্তু কি আছে, অ্যাটমিক প্রেশার আছে না, বায়ু প্রেশার আছে না। তো আমাদের এখান থেকে কি প্রেশার লাগবে না, অবশ্যই। তো এই যে বাহিরের থেকে তার মধ্যে একটা প্রেশার ফোর্স, এবং এই যে কণারা তারা তো আবার এক একজন এক এক দিকে গতিশীল ছুটা চলতেছে, তো তাদের ভিতরেও তো একটা বল, দুইটা বল। তাহলে দেখে গেল তারা বাইরে থেকে একটা বল পাইতেছে, আবার তাদের ভিতরে কণার জন্য একটা কি গতিশক্তির কারণে আবার তাদের ভিতরে একটা অন্তঃস্থ বল আছে। এখন বিষয়টা এইটা তো আমাদের ভারসাম্য অবস্থা না, কিন্তু এটা আমাদের ভারসাম্য অবস্থা। তো আমি এইটা দেখাচ্ছি কারণ আমি বুঝাইলাম যে একটা বায়ুরও তো একটা বল থাকে না বাইরে থেকে। তো এখন সেই বলটা যে বায়ুর নাকার সেটা আমরা জানি না, তাই আমরা ডাইরেক্ট বলে দিছি একটা বাহ্যিক বল বা প্রযুক্ত বল। ডাইরেক্ট কি বল, প্রযুক্ত বল। এখন এই যে চারদিক থেকে বা মানে এই সিস্টেমের উপর যে একটা প্রযুক্ত বল থাকবে, সেই প্রযুক্ত বলটাকে আমরা কি লিখলাম, এফ আই সুপারস্ক্রিপ্ট এ, এটা হচ্ছে তার প্রযুক্ত বল। এখন এই যে সিস্টেমটা ভারসাম্য অবস্থায় আছে। এখন ভারসাম্য অবস্থায় থাকলে তার মধ্যে একটা অবরোধজনিত বল কাজ করে। আমরা অবরোধ দেখাচ্ছিলাম যে হলোনমিক এবং নন হলোনমিক দুইটা অবরোধ আছে, আপনারা চাইলে একটু বইয়ে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। তো এই জিনিসটা এখন একটু কাজে লাগবে, তাই আমি ফার্স্ট ক্লাস কিন্তু একটু বেসিক দেওয়ার ট্রাই করছিলাম। তো আপনারা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখছেন, তাহলে এটা একটু সহজ হবে। এখন এই অবরোধটা আমি এখানে বোঝানোর জন্য আপনাদের একটু কল্পনা করতে বলবো যে এটার যে চারদিকের যে দেওয়ালটা, আমি চারটা দেওয়াল, বাহু, একটা বাহু, চারটা বাহু, এই চারটা বাহুর বাহিরে কিন্তু এই কণাগুলো গতিশীল থাকতে পারবো না, কারণ আমরা তো এই সিস্টেমটার জন্যই কল্পনা করতেছি, আর এই সিস্টেমটা আমরা ভারসাম্য রাখছি। ফলে এই চারদিকের যে দেওয়ালটা আমরা আমি খাস বাংলায় বলতেছি দেওয়াল বলে আমি বোঝানোর ট্রাই করতেছি যে এই অবরোধটা কেন এখানে আমরা আনতে হবে। তো এই দেওয়াল কর্তৃক যদি একটা বল থাকতে হতে পারে, এই অবরোধটা, এই দেওয়ালটার জন্য তো একটা অবরোধ বল সৃষ্টি হতে পারে। তো আমরা এই জন্য ওইটাকেও কাউন্ট করতে হবে। আর ভিতরে কণাগুলো কি আছে, স্টেবল আছে, ভারসাম্য অবস্থায় আছে, ওকে। আর আমাদের গ্যাসীয় যেটা সেটা ছিল না। ফলে এই বলটা হচ্ছে আমাদের অবরোধজনিত বল, ঠিক আছে, এই যে এফআই। কারণ এখানে অর্থাৎ কেউ যদি আপনারা এটা বুঝতে না পারতেছেন, অন্তত মনে করেন যে একটা সিস্টেমের উপর তো দুইটা বল থাকতে পারে, তাদের কণাগুলোর ভিতরে একটা বল এবং তাদের বাইরে থেকে একটা বল। এই দুইটা চিন্তা করেন যারা একটু এটা বুঝতে কষ্ট হবে, কারণ এই সাবজেক্টটা একটু ভাই এরকমই আপনাদের একটু খুব জ্বালাতন করবে। তো আমি তো এই জ্বালাতন থেকে আপনাদের বাঁচানোর জন্য ট্রাই করতেছি, তারপরেও হয়তো অনেকের একটু সমস্যা থাকতেও পারে, তাদের জন্য বলে দিলাম টেকনিক। এগুলো হচ্ছে রাজনৈতিক টেকনিক, যে এটার মধ্যে দুইটা বল আছে, কণাগুলোর জন্য একটা অবরোধ বল আর বাইরে থেকে একটা প্রযুক্ত বল, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন এই দুইটা বল কার মান? এই দুইটা বল হচ্ছে এফ আই এর মান
এফ আইটা কোথায় আসিল, এই যে এখানে আসিল, তাহলে এই সমীকরণটাকে আমার আবার লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে, এবং এই এফ এর পরিবর্তে এইটুকু লিখতে হবে। তো আমরা লিখে দেই সামেশন আই, এই এফ আই তো আর আমি লিখতে পারবো না, আমাকে এই দুইটা, কারণ এই এফ আই কিন্তু এই দুইটা বলের ভেক্টর যোগফল, এই দুইটা বলের ভেক্টর যোগফল হচ্ছে এফ আই, এটাই মোট বল। এই মোট বলটা কি? প্রযুক্ত বলের ভেক্টর অংশ প্লাস অবরোধ বলের ভেক্টর অংশের যোগফল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইখানে এইটুক লিখে দিই এখন। তাহলে এফ সুপারস্ক্রিপ্ট এ ভেক্টর আই প্লাস আমাকে কি দিতে হবে? এফ আই ভেক্টর দিতে হবে। এখন যেহেতু এই দুইটা যোগফল আছে এবং আমার বাহিরে ডেল আর আই গুণ আছে, তাহলে আমি গুণ, এই জন্য আমি একটু ব্র্যাকেট দিলাম। তো আশা করি ব্র্যাকেট দেওয়ার কারণে আপনাদের সমস্যা হবে না। তো মানে এই সমীকরণটাকে আপনারা বুঝতে পারছেন। এই এফ এর মানটা যেহেতু এই দুইটার সমান, তাই আমি এফটা না লিখে এখন এই দুইটা লিখে দিলাম। ওকে, এবার আমরা লিখব কি? আমরা এই সামেশনটা যেভাবে আছে সেভাবে লিখে দিতেছি। এই অংশটুকু কি করতেছি দেখুন একটু, এক্স যদি এ প্লাস বি হয়, তাহলে এই এক্স এ দ্বারা একবার গুণ, এক্স বি দ্বারা গুণ, তাহলে এক্স এ প্লাস এক্স বি হবে। ঠিক একইভাবে যেহেতু আমার এটা যদি এ, এটা যদি বি, আর এটা যদি এক্স হয়, তাহলে এই ডেল আর আইটা এফ এর সাথে একবার গুণ, এই ডেল আইটা এই স্মল এফ এর সাথে একবার গুণ হবে। তো আমরা লিখে দিই সামেশন, তো লিখছি সুপারস্ক্রিপ্ট এ লিখলাম, আই লিখলাম, এই ডটের ডট কি আছে? ডেল আর আই, এই প্লাসের প্লাস। এখন কথা হচ্ছে এই সামেশনটা তো এই এফ আই এর জন্য আছে, আবার এই অবরোধজনিত বল এফ স্মল এফ এর জন্য আছে, তাই আবারও সামেশনটা আমার দিতে হবে এই ওর জন্য। হ্যাঁ, কারণ এই সামেশনটা ডেল আর এর সাথে গুণাকারই মনে করুন। ওকে, তাহলে এই জন্য দুইজনেই পাইতেছে। তাহলে এফ আই ডেল আর আই ইকুয়াল টু 0। তো আমরা এইটুকু সমীকরণ কিন্তু নিয়ে আসতে পারলাম। তো আশা করি এতটুকু সমীকরণ বসতে কারো সমস্যা হবে না, হওয়ার কথাও না। আমরা চাইলে এইটুকুকে 1 নং সমীকরণ দিতে পারি, দিলাম 1 নং সমীকরণ। হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যায়। এবার আমরা লিখতে পারি, যেহেতু এই সমীকরণের দিকে একটু খেয়াল করি আমরা মনে আছে যে প্রত্যেক কণার উপর মোট বল 0 হবে। তো মোট বল যদি 0 হয়, তার মধ্যে যে অবরোধটা, সেই অবরোধ জনিত যে একটা বল, সেই বলটা 0 হবে। আমি একটা একটু আপনাদের একটু চিন্তা করাই, যদিও এটার সাথে রিলেটেড না, তবে আমার এইখানে এর পরের লাইনটা বোঝার জন্য আমাকে সহায়তা করবে, এই জন্য আমি এটা বলবো। ধরুন আপনার পরিচিত কোনো একটা ইট ভাটা আপনারা চিনেন, হয়তো অনেকে জানেন বা জানেন না, যেখানে ইট মানে বিল্ডিং দালান তৈরি করার জন্য যে ইট লাগে, সেই ইট বানায় এরকম কারখানা, সেটাকে ইট ভাটা বলে। তো ইট ভাটার কারখানায় যেটা হয়, আমরা কি করি, যে মাটিটা নরম করে তারা এমন একটা উপাদানে নিয়ে আসে, মাটির নরম স্তরটা এমন একটা অনুপাতে নিয়ে আসে যেটাকে ইট বানানোর জন্য উপযুক্ত বলা হয়। তো ধরুন ওইখানে অনেক ছেলেবেলে কাজ করে, তো হয়তো তার কাছে একটা মার্বেল ছিল, সে কি করলো, ইচ্ছা করে ওই মাটির ভিতরে মার্বেলটা দিয়া সে একটা ইট তৈরি করলো। খেয়াল করুন, একটা ইট তৈরি করলো। তো মার্বেলটা ধরুন ইটের মাঝখানে আছে, সেই ইটটা ভিতরে যে মার্বেলটা রয়েছে, সেই মার্বেলের গতিটা কেমন হবে আপনার কি মনে হয়? সেই মার্বেলের গতিটা কি হবে? সে কি গতিশীল থাকবে, নাকি সে একবারে স্থির? ইটটা যদি স্থির থাকে তাহলে সে স্থির। আমরা তো জানি যে আমাদের আসলে স্থির বা স্থিতিশীল বলতে কিছু নাই, আপেক্ষিক বিষয়টা, পৃথিবীর তুলনায় সূর্যের তুলনায়। আমরা ওই দিকে যাব না, আমরা জাস্ট এতটুকু জানি যে ইটটা যদি আমি এই মুহূর্তে স্থির রাখি আমার সাপেক্ষে, তাহলে ওই ভিতরের যে মার্বেলটা সেটাও সে স্থির থাকবে। এখন ইটটা গতিশীল করলে সে ওই মার্বেলটা তো ইটের সাথেই যেতেছে, সেও গতিশীল। তো ইটটাকে যদি তার হয় একটা স্থানাঙ্ক, একটা আয়তাকার স্থানাঙ্ক হয়, বা একটা বক্সের মতো বক্স, যে সে এই স্থানাঙ্কের মধ্যে আবদ্ধ যদি হয়, তাহলে ওই মার্বেলটা কি গতিশীল? না, সে স্থির, আমরা জানি স্থির। এখন এই ইটের যে 6টা তল থাকবে, ইটের তো অবশ্যই 6টা তল, এটা একটা ঘনবস্তু। তো এই 6টা তল কি ওই মার্বেলের উপর বল ফোর্স ক্রিয়েট করতেছে না? এখন ধরুন যে একটা বক্সের মধ্যে এরকম একটা আপনি কণা রাখছেন, সেই কণাটাকে আপনি বক্সটার ভিতরে, তার ইটটা তো একটা নিরেট, এই জন্য, আর যে বক্সটা তো ফাঁপা,
তো ফাঁপা বস্তুর ক্ষেত্রে তো একটা মার্বেল রাখলে সেটা আপনার লড়াচড়া করতেই পারে, গতিশীল থাকতেই পারে, কিন্তু আপনি দেখলেন যে তাকে যদি গতিশীল করেন সে কিন্তু ওই বক্সটার ভিতরেই সীমাবদ্ধ থাকবে, সে বক্সের বাইরে যেতে পারবে না। এটাই তার অবরোধ। সে হলোনমিক বা নন হলোনমিক এই সিস্টেমের মধ্যে আবদ্ধ আছে। এখন এই অবরোধের কারণে কি ওই মানে মার্বেলের উপর কোনো ফোর্স আসতেছে না, আমি তো নিজেই ফোর্স দিতেছি তার জন্য, অথবা প্রযুক্ত ফোর্স, আমি ধরুন বক্সটা নাড়তেছি, সেহেতু আমি প্রযুক্ত বল মানে এই যে যেটা সুপারস্ক্রিপ্ট এই প্রযুক্ত বলের কারণে আমি মার্বেলটা নাড়াচ্ছি, কিন্তু আসলে আলটিমেটলি আমাদের অবরোধজনিত বলের এখানে কি নাই, কোনো ফোর্সই নাই। ফলে আমরা বল যেহেতু অবরোধজনিত বল, এই যে FRI এইটুকুর যদি যেহেতু মান না থাকে তাহলে এই টোটালটা 0। তাহলে আমরা লিখে দিব যেখানে সামেশন I FI ডট ডেল RI ইকুয়াল টু 0, বা যেহেতু আমরা এখানেও লিখতে পারি যেহেতু লিখে দিই একটু সুন্দর হয়, যেহেতু এইটুকু সমান 0, তাই আমরা লিখতে পারি সেহেতু এই অংশটুকু সমান 0 হবে, কারণ এটার মান তো 0। তাহলে এই 1 নং সমীকরণে আর কি থাকতেছে, এই অংশটুকু থেকে যাইতেছে আর ডান পাশে 0 আছে। তাহলে আমরা লিখে দিই সামেশন I FI সুপারস্ক্রিপ্ট ডট ডেল RI ইকুয়াল টু 0। তো আমরা কিন্তু এইটুকু লিখে দিতে পারলাম, কারণ এইটুকুর মান তো 0। এখন এই প্রযুক্ত বলের মানটাও যে 0 হবে সেটাও আমাদেরকে দেখাতে হবে, কারণ আমরা তো বলেই নিছি যে মোট বলটা 0। তো মোট বল যদি 0 হয় তাহলে তার উপরে প্রযুক্ত বল দিলেই কি আর অবরোধজনিত বল দিলে কি সবই 0 হবে। তো যদিও আমরা এটা আমাদেরকে আনতে হবে। এখন আমরা আরেকটা দিকে চলে যাই, আমরা এবার একটু নিউটনিয়ান বলবিদ্যার দিকে তাকাতে চাই। তো নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে আমরা কিন্তু জানি যে গতিসূত্রগুলো কি থাকে। আমরা এখানে লিখব যে গতিসূত্র হতে পাই কি গতির আমরা লিখি যে আবার আপনারা কিন্তু সাথে সাথে নোট করে নেন, আমি এমনভাবেই লিখতেছি যাতে আপনাদের নোট করতে সুবিধা হয়। আবার আমরা লিখব গতির সমীকরণ হতে পাই গতির সমীকরণ হতে কি পাই? গতির সমীকরণ হতে পাই আমরা জানি কি F I ইকুয়াল টু, এটা তো I আমরা কেন দিতেছি, আইতম করার জন্য, যেহেতু আমরা বলটা চিন্তা করি তাই আমরা FI দেই। ওকে, তো Fটা মূলত আসলে কি, Fটাকে আমরা চাইলে dPi/dt আকারে প্রকাশ করতে পারি। কেন? কারণ এই পিটা হচ্ছে কি আমার ভরবেগ বা মোমেন্টাম। আমরা একটু খেয়াল করি, ভর মানে কি ভরবেগ mv। এখন এটাকে যদি আমি টি দ্বারা ভাগ করি, এই যে নিচের dt টি এর সাপেক্ষে করতেছি, m তো কনস্ট্যান্ট, আমি mটা রাখলাম b/t, তো m থাকতেছে আর b/t মানে কি হচ্ছে ত্বরণ। তাহলে সরি এটা হবে ভেক্টর রাশি। তো এই টা আসলে কারে নির্দেশ করতেছে? f কে নির্দেশ করতেছে। তো এই f সমান m এ যদি আমি লিখতে পারি তাহলে অবশ্যই এই f সমান mv/t লিখতে পারি নাকি? তো mv আসলে কি, mv আসলে p আর নিচে t থাকতেছে। তো আমরা তো এটা ক্ষুদ্র পরিবর্তনের জন্য করতেছি ক্যালকুলাস আকারে, তাই dP/dt আর p এর একটা মোমেন্টাম মানে কি একটা তার ভরবেগটা ভেক্টর রাশি, এই জন্য আমরা এটা লিখে দিতেছি। আর যেহেতু আইতম কণা তাই p এর জায়গায় i, আর t তো তার জন্য সে তো সময়, তার জন্য আসলে i j k কিছুই দরকার নেই আমাদের, তাই আমরা এটা লিখে দিতে পারি। ওকে, এখন আমরা একটা কাজ করি, আমরা মোমেন্টামকে এইটাকে মোমেন্টাম মানে p কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে কি লিখতে পারি, p ডট আর যা আছে i আর ভেক্টরটা যা আছে দিয়ে দিলাম। কারণ আমরা জানি যে t এর সাপেক্ষে যদি আমরা কোনো কিছুকে একবার ডেরিভেটিভ করি ক্লাসিক্যাল মেকানিক্সে তার মাথায় একটা ডট দেওয়া হয়, এটা তো আমরা জানি অন্তত, কারণ আমরা যারা লেকচার 1 থেকে দেখতেছি তারা এটা শিখে গেছি আশা করি। তো এইখানে আমরা একটু তার পরিচয়টা লিখে দিতে পারি, আমরা এখানে লিখে দিতে পারি যেখানে Fi হচ্ছে আইতম কণার উপর প্রযুক্ত বল বা ডাইরেক্ট প্রযুক্ত বল, এবং এটা হচ্ছে বিপরীত কার্যকরী বল। কারণ আমরা এখানে লিখছিলাম যে প্রযুক্ত বল এবং বিপরীত কার্যকরী বল কর্তৃক কাজের পরিমাণ 0, এই যে বিপরীত কার্যকরী বল সেটা আনতেছে আমরা। হ্যাঁ,
আপনারা এখানে একটু লিখে দিবেন যে যেখানে এফ আই, এখানে আমি একটু দেখাই দিই, লিখবেন এইভাবে, যেখানে এফ আই সমান কি প্রযুক্ত বল, প্রযুক্ত বল, এবং পি ডট আই সমান কি বিপরীত কার্যকরী বল, কি কার্যকরী বল। তো ঠিক আছে, আমরা এটুকু লিখে দিলাম। আমি এই পাশে চলে আসি। এইটুকু লেখার পর আমরা এই যে রাশিটা লিখছি না, তো এখন এফ আই সমান কি পি ডট আই, এই যে আমি এবার লিখি যে এফ আই সমান কি পি ডট আই, এটাই তো নাকি। এখন আমি যদি ভেক্টর চিহ্নটা একটু অসুন্দর লাগতেছে নাকি, এর জন্য আমি দুঃখিত। তো আমরা তো জানি এইটা সমান এটা। এখন এই পি ডট আইকে যদি আমি সমীকরণের এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে না। তো আমি আর এখানে সমান চিহ্ন না লিখে মাইনাস দিলাম, আর ওই পাশ থেকে যেহেতু পি ডট আই চলেই আসছে তাহলে ওই পাশে আর কিছু নাই, তার মানে কি 0। তাহলে আমরা আলটিমেটলি এখানে লিখবো যে এটুকু লেখার পর লিখবো সুতরাং এফ আই মাইনাস পি ডট আই ইকুয়াল টু 0। এইটা লেখার পর আমরা এইটা লিখতে পারি যে এইটা যদি আমি হোল সামেশন করে দিই, সামেশন আই, তাহলে এফ আই মাইনাস পি ডট আই, আর আমি যদি ডেল আর আই দ্বারা গুণ করি, ডেল আর আই ইকুয়াল টু 0। কারণ কি, কারণ এই সামেশন আই ডেল আই যদি আবার ওই পাশে নিয়ে যাই তাহলেও 0 হয়ে যায় নাকি। তো আমি চাইলে এটা অ্যাড করতে পারি, সমস্যা নেই। বিষয়টা একটু খেয়াল করুন যে আমরা কিন্তু আমাদের লাগতেছে যে আমাদের ডিএলএমবার্টের নীতি প্রমাণ হয়ে গেছে। এই যে দেখুন, সামেশন আই এফ আই মাইনাস পি ডট আই ইন্টু ডেল আর আই, তো ডেল আর আই সব মিলে গেছে। কিন্তু না, আমরা কিন্তু এইখান থেকে মাত্র নিউটনিয়ান বলবিদ্যা দ্বারা আমরা ডিএলএমবার্টে প্রমাণ করে দিলাম। কিন্তু আমরা যে এর পূর্বে যে এই যে একটা সমীকরণ নিয়েছিলাম, সমীকরণ 1, তার মধ্যে কিন্তু আমাদের কি রয়েছিল, সুপারস্ক্রিপ্ট এ, মানে একটা প্রযুক্ত বল রয়েছিল। তো এইটা যদি আমাদের একটা প্রযুক্ত মানে বল হয়, এই বলের জন্য যদি আমাদের এরকম একটা আকার আসে, তাহলে অবশ্যই সুপারস্ক্রিপ্ট এ বা ওই যে আমাদের অবরোধজনিত বল, এই দুইটা বলের জন্য তো আমাদের এরকম একটা আকার আসবে। সেই আকার থেকে পরে আমরা সিদ্ধান্ত নিব যে হ্যাঁ, যেহেতু আমাদের এইবার এই নিউটনিয়ান বলবিদ্যা থেকেও হয়ে গেছে এবং আমাদের এই সিস্টেমের ভারসাম্য সিস্টেমের জন্য হয়ে গেছে, তাই এটাই আমাদের কি হবে, ডিএলএমবার্টে নিতে হবে। কারণ একটু বড় হলেও আপনাদের এইটাই শিখতে হবে। এটা শিখলে আপনার 2টা প্রশ্নের অ্যান্সার একবারে সলভ হয়ে যাইতেছে। এই জন্য আমি এটা শিখাচ্ছি। আর যদি কেউ এর থেকে ছোট কোনো প্রতিপাদন পান বা শিখতে মনে চায় তাহলে আপনি ওইটা শিখে নিয়েন ভাই। আমি এইটাই বুঝি, আমি এইটাই পারি, অন্যগুলো আমি পারি না। ঠিক আছে? তো ঠিক আছে, এখন আমরা এই পর্যন্ত লিখলাম। এইবার লিখবো যে আবার মনে আছে, আবার আমরা কি করেছিলাম, 2টা বলের জন্য চিন্তা করেছিলাম। 2টা বল কি ছিল মনে আছে? এই যে মোট বলের ক্ষেত্রে যে বলটা ছিলাম, এই বলটা আবার লিখবো। আবার এফ আই ইকুয়াল টু এফ আই সুপারস্ক্রিপ্ট এ প্লাস এফ আই ভেক্টর এ, এইটা যেহেতু ছিল, তাই 1 নং যেই সমীকরণটা আছে, এই সমীকরণটা থেকে আমি দেখে আমি এবার কি লিখতে পারি দেখুন। আমি এবার দেখে লিখে দেব। এই 1 নং সমীকরণটা আমি দেখে লিখবো, সামেশন আই এফ আই সুপারস্ক্রিপ্ট এ। খেয়াল করুন, আমার যদি এফ আই এর পরিবর্তে যদি আমি এই সমীকরণটা আনতে পারি, এফ আই মাইনাস পি ডট আই, কার জন্য, এফ আই এর জন্য আনতে পারছি, তাহলে এফ আই সুপারস্ক্রিপ্ট এর জন্য কি আমি পারি না মাইনাস পি ডট আই আনতে? আর এইখানে যেহেতু ডট আছে তাই ডটটা দিয়ে দিলাম। এই ডেল আর আই আছে, ডেল আর আই দিয়ে দিলাম, প্লাস আমার এইটুকুর কাজ শেষ। মানে বিষয়টা হচ্ছে কি, আমার একটা প্রযুক্ত বল, খেয়াল করুন এটা কিন্তু বল, তো এই বলটা একটা প্রযুক্ত বল দিলে তার কিন্তু একটা প্রতিক্রিয়া বল থাকে, বিপরীত কার্যকরী বল থাকে। আমরা যদি এটা যদি হয় একটা বস্তু, হ্যাঁ, তার দিকে যদি আমি একটা এফ বল ক্রিয়া করি, তাহলে সেও কিন্তু পরবর্তীতে আমাকে একটা বল ফেরত দেবে। সেই বলটা হবে এটা F1, এটা F2 হয়। এটা তো আমরা নিউটনের 3rd ল থেকে জানি না। তো আমরা এফআই যেই এফআই, এটা কিন্তু প্রযুক্ত বল, আমি লিখে দিছি এখানে, এটা লিখছি কি না, আচ্ছা এইখানে না লিখি নাই, যদিও লিখি নাই তারপর আমি মুখে বলতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমাদের প্রযুক্ত বল। এখন প্রযুক্ত বল দিলে তার তো একটা বিপরীত কার্যকরী বল থাকে, সেই বিপরীত কার্যকরী বলটাকে আমি
পি ডট আকারে প্রকাশ করছি কেন, এই যে এই জায়গায় আমি কিন্তু আগেই করে নিছি এইটার পি ডট আকারে প্রকাশ, কারণ বিপরীত বল আমি এফ আর লিখবো না, আমি পি ডট আর আই লিখবো, কারণ ডিএলএম বারটা তো এইভাবেই প্রকাশটা করছে। এখন সে যদি এইখানে পি ডট আই না লেখা মাইনাস এফ ডট আই মানে এফ এফ দিয়ে একটা রাশি এখানে লিখতো, তাহলে আমরা ওইটা লিখতাম। কিন্তু যেহেতু উনি বিজ্ঞানী, অনেক গবেষণা করে এইভাবে উনি লিখছে, তা আমাদের এইভাবে লিখতে হইতেছে। তো এই জন্য এইটার জন্য তো আমাদের একটা বিপরীত থাকবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই পরে যখন আমি লিখবো তখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে, এই যে এইটুকু লেখার জন্য আমি এইটুকু লিখতেছি এফ আই লিখতেছি, আপনাদের কথা অনুযায়ী মাইনাস পি ডট আই লিখবো ডেল আর আই, এইটুকু লেখা এর পাশে যেহেতু জিরো জিরো দিয়ে দিলাম, মানে আমি এই লাইনটা সবই লিখছি, খালি এফ আই এর পরে একটা মাইনাস পি ডট আর আই দিছি, এটার পরে একটা পি ডট আর আই দিছি। কিন্তু মজার বিষয় কি জানেন, আমার এইখানে পি ডট আর আই হবে না, শুধু প্রথম অংশটুকুর জন্যই হইবে। এটা কি হবে এফ আর আই। তো এইটা বিষয়টা একটু খেয়াল করুন, অবরোধজনিত বল, অবরোধজনিত বল কিন্তু এখানে নাই, আমি ফার্স্টে কিন্তু বুঝাইছি কেন। তো অবরোধজনিত বল যেহেতু ক্রিয়া করতেছে না, তার কি প্রতিক্রিয়া বল আছে? তার তো প্রতিক্রিয়া বল নাই। যেই বল ক্রিয়াই করে না তার কি প্রতিক্রিয়া বল থাকে? নাই, থাকে না। এই জন্য তো তার মাইনাস পি ডট আর আই দরকার নাই। এই জন্য এই টার্মে মাইনাস পি ডট আর মানে পি ডট আইটা আমার এই রাশিটা আমার এটার জন্য আনতে হয় নাই। ওকে, এখন এটার জন্য কেন মাইনাস পি ডট আই আনছি আমি দেখাইছি যে এফ আই জন্য এটা হয়, তাহলে এই পি ডট আইকে আমি যদি এই পাশে আনি তাহলে আমার এই রাশিটা আসে। ঠিক আছে, এই জন্য আমি এফ এর পরিবর্তে আমি এইটুকু লিখতে পারি, কিন্তু এটার জন্য লিখতে পারি না, কারণ অবরোধজনিত বলের এখানে বিপরীত বল থাকে না, কারণ সে নিজেই আলটিমেটলি জিরো, সে ফোর্সই দিতেছে না। তাহলে কেউ ফোর্স দিলে তো তার বিপরীত বল আসে, যে ফোর্সই দিতেছে না তার জন্য তো বিপরীত বল আসবেই। এই জন্য এটার জন্য আর আমাদের মাইনাস পি ডট আই লাগে নাই। ওকে, তো আশা করি এতটুকু অংশ আপনারা বুঝতে পারছেন। তো এইবার আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখে দিব, যেহেতু আপনারা হয়তো বলতে পারেন যে ভাই অবরোধজনিত বল যেহেতু কাজই করতেছে না আমাদের, তারপরও এইটাকে কেন আমি সমীকরণ নিয়ে নিয়ে আমরা মানে রাখতে হইতেছে একটা বোঝার মতো অবস্থা। হ্যাঁ, এইটাকে এখনই আমি খেদাই দিই, এটাকে বাদ দিবে এখনই। তো আমরা লিখতে পারি যে সিস্টেমের, আমরা এখানে লিখবো যে সিস্টেমের অবরোধজনিত বলের কাল্পনিক কাজ শূন্য ধরলে আমরা লিখি যে সিস্টেমটার জন্য, এটাকে এখানে লিখে দেই একটু বাংলায়, সিস্টেমের জন্য, সিস্টেমের জন্য কি অবরোধজনিত কাল্পনিক কাজ, কি কাল্পনিক কাজ কি ধরলে? শূন্য ধরলে, কারণ কাল্পনিক কাজ তো আসলে কাজই হচ্ছে না। শূন্য ধরলে কি লিখতে পাই? শূন্য ধরলে আমরা পাই, এটা লিখতে পারি যে শূন্য ধরলে এই যে রাশিটা লিখছি এইটা থেকে আমরা লিখব কি সামেশন আই এফ আই সুপারস্ক্রিপ্ট এ মাইনাস পি ডট আই ডট ডেল আর আই ইকুয়াল টু 0। এখন এই যে এখানে ডেল আর আই বারবার লিখতেছি, এটা কিন্তু আমি প্রথম লেকচারে অনেক বুঝাইছি। এই ডেল আর আইটা হচ্ছে কাল্পনিক সরণ, অপ্রকৃত সরণ। এইটা যে কত একটা মারাত্মক টপিক ছিল, আপনারা যদি এক লেকচার কেউ ধৈর্য ধরে না ধরেন এখানে হয়তো বুঝতে কষ্ট হয়ে যাবো এটা। তো এই কাল্পনিক সরণটা কিন্তু খুবই একটা জটিল বিষয় ছিল, আমি খুব ট্রাই করেছি সহজেই বোঝানোর জন্য, জানি না সহজ হয়েছে না কঠিন হয়েছে আপনাদের। তো আপনারা লেকচার এক দেখলেই বুঝতে পারবেন। এইটুকু কিন্তু আমরা এসে পড়ছি, কিন্তু এইটুকু আমরা টার্ম লিখলাম না কেন? কারণ আমরা আগে বলে দিচ্ছি সিস্টেমের জন্য অবরোধজনিত কাল্পনিক কাজ শূন্য ধরলে। এই যে অবরোধজনিত বল, তাহলে অবরোধজনিত বল আর এখানে যেহেতু সরণ আছে, তো অবরোধজনিত বলের মানই তো 0, তাহলে 0-র সাথে সরণ গুণ দিলেও 0, তাহলে এই টোটাল রাশিটাই তো 0। অবরোধজনিত বলের মান যেহেতু 0, তাই আমরা ওই রাশিটাকে লিখলাম না, এইটুকু বাদ দিয়ে যা আছে তা লিখে দিলাম। ওকে, এইবার একটা কথা হচ্ছে, আমি এখানে একটা উদাহরণ দিব, এটা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। ধরুন বিষয়টা এরকম ছিল যে একটা লোকের দুটা সন্তান ছিল, দুইটা সন্তানের মধ্যে দুইটাই ধরুন যমজ সন্তান ছিল।
একটা সন্তান কোনো সামহাউ একটা রোগে মারা গেল, তো ওই সন্তানটা মারা যাওয়ার পর কিছুদিন পর কিন্তু আর কেউ মানে ওনাকে যখন কেউ জিগাবে যে আপনার ছেলে কয়জন, উনি কিন্তু আলটিমেটলি বলবে যে একজনই, কারণ আরেকজন তো নেই। তো এখন উনি আর বলবে না যে আমার বড় ছেলে এবং ছোট ছেলে দুইজন। হ্যাঁ, তো বিষয়টা, বা ওনার সাথে যদি ছেলেটা থাকে তখন কেউ যদি বলে যে এই ছেলে এটা কে আপনার, উনি কিন্তু যদি দুইটা ছেলে বেঁচে থাকতো উনি বলতো হয়তো যে এটা আমার বড় ছেলে অথবা এটা আমার ছোট ছেলে। এখন যেহেতু একজনই আছে, একজন বেঁচে নেই, তাহলে ওনাকে যদি কেউ জিজ্ঞাসা যে এইটা কে, তখন ওই পিতা কিন্তু বলবে যে এটা আমার ছেলে। সে এখন আর বলতেছে না এটা আমার বড় ছেলে বা ছোট ছেলে, কারণ তার আরেক ছেলে নাই। বিষয়টা এরকম। আবার আরেকটা উদাহরণ যদি আমি দিই, ধরুন বিষয়টা এরকম যে আপনার এক ফ্রেন্ড আপনাকে একটা পার্সেল দিল, পার্সেলের মধ্যে আপনার জন্য দুইটা বল গিফট দিল। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে আপনার ধরুন নীল। তো লাল এবং নীল দুইটা বল আপনাকে গিফট দিল। তো আপনার আরেক বন্ধু বা বান্ধবী আপনাকে টেক্সট করলো যে তোমাকে ওই কি গিফট দিছে। তখন আপনি হয়তো এভাবে বলবেন যে আমাকে ও দুইটা বল গিফট দিছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীল। এখন আপনাকে ওই গিফটটা পাঠানোর পর আপনার যে বন্ধু পার্সেলটা দিছে সে সামহাউ ভুলে কোনো এক কারণে নীল বলটা দিতে ভুলে গেছে। ফলে আপনার ওই পার্সেলটা ঠিকই আপনার কাছে আসছে, আপনি বক্সটা খুলছেন এবং গিফটটা দেখছেন। তো আপনার বান্ধবী বা বন্ধু যদি অন্য কেউ থাকে, যে আবার যদি টেক্সট আপনি জিজ্ঞাসা করে যে ও তোমাকে কি দিল, তখন আপনি কিন্তু এভাবে বলবেন যে ও আমাকে একটা বল গিফট দিছে বা আপনার একটা খেলনার বল দিছে। তখন আপনি কিন্তু আর কালার ডিফাইন করার কোনো দরকারই নেই, কারণ আপনার কাছে বল একটা। তো আপনি এটা লাল বললেই কি আর না বললে কি, বল বললেই বুঝে যাবে। কিন্তু আপনার কাছে যদি দুইটা বল দেয়, আপনি একটু কালারটা ডিফাইন করে দিতে পারেন যে সে আমাকে দুইটা কালারের বল দিছে। ওকে, বিষয়টা এরকম। তো এখন আমি এই কথাটা কেন বলতেছি, আমি এই পরের লাইনটা বোঝানোর জন্য বা লেখার জন্য এই কথাটা বলছি। সেটা হচ্ছে এরকম যে এই সমীকরণটা খেয়াল করুন। এই সমীকরণের মধ্যে আমরা কিন্তু এই রাশিটা 0 লিখছি না। এখন আমাদের এই অংশটুকু আছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এই সমীকরণের মধ্যে তাকালে দেখা যায় যে আমাদের এখানে শুধু ফোর্স একটা আছে, কি সেটা হচ্ছে প্রযুক্ত বল। আর আমাদের কি এখানে অবরোধজনিত কোনো বলের রাশি আছে? নাই। তা আমাদের যেহেতু অবরোধজনিত বলের রাশি আর নাই, তো এইটাকে আমরা প্রযুক্ত বল বললেই কি আর না বললে কি, এটা তো এখন আলটিমেটলি একটা ফোর্সই হয়ে গেল। মানে বিষয়টা ওই যে লাল এবং নীল বলের জন্য বা ওই ছেলেটার জন্য, বড় বা ছোট সন্তানের জন্য, কারণ তার তো আর নাই। বিষয়টা হচ্ছে এখানে এই সমীকরণে অবরোধজনিত বলই নাই, তাহলে আমি এটাকে প্রযুক্ত বল বললেই কি আর ফোর্স বললেই কি, একই বিষয়। তো আমরা লিখবো যে এখানে বা সমীকরণে যেহেতু সমীকরণে অবরোধজনিত বলের আর কোনো রাশি নেই, তো যেহেতু আমরা যেহেতু সমীকরণে অবরোধজনিত বলের আর কোনো রাশি নেই, তাহলে আমরা এই যে সুপারস্ক্রিপ্ট এ আছে না, এটাকে আমরা উঠাই দিই। কারণ আমরা এই বলটাকে এখন আর প্রযুক্ত বল বললেই কি আর মানে না বললেই কি, আসলে এটা একটা ফোর্সই হয়ে গেল। তো আমরা লিখে দিই যেহেতু আর রাশি নেই, তাই এই যে সুপারস্ক্রিপ্ট এ কে, মানে এই যে ব্রাকার এ কে উপেক্ষা করে পাই, উপেক্ষা করে কি পাই, সুতরাং সামেশন আই এফ আই মাইনাস পি ডট আই ডেল আর আই ইকুয়াল টু 0। তো আমি এই যে এফ এর সামনে যে সুপারস্ক্রিপ্ট এ, এটাকে উঠে দিলাম। এইবার দেখুন আমাদের কোথায় যেন একটা ছিল, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কিন্তু এখন আবার হুবহু সেম হয়ে গেছে। তো আমরা দেখাই দিলাম যে আসলে নিউটনিয়ান গতিবিদ্যা থেকেও ডিএলএমবার্টের নীতিটা আসা যায়, তবে আমরা এইখানে অ্যান্সার লিখবো না,
কারণ আমরা যেহেতু একটা ভারসাম্য সিস্টেমের জন্য কল্পনা করছি, ওই সিস্টেমে যেই কটা বল আছে সবগুলোর জন্য চিন্তা করে আমাকে এই সিদ্ধান্তটা আসতে হবে। তাই আমরা লিখবো যে আসলে সুতরাং এটাই হচ্ছে কি ডি এলেমবার্টের নীতি। এটাই হলো ডি এলেমবার্টের নীতি। সুতরাং এটাই হলো ডি এলেমবার্টের নীতি, প্রমাণিত। আপনারা চাইলে এখানে লিখবেন প্রমাণিত। তো এই ছিল আমাদের ডি এলেমবার্টের নীতির প্রমাণ এবং বিবৃতি। আমি খুব ট্রাই করেছি বিভিন্ন উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এই জটিল বিষয়টাকে কতটা সহজে বোঝানো যায়। তো এইখানে আপনারা একটু সুন্দর মতো নোট করে নেবেন, নোট করে এটাকে 2-3 বার 4 বার আপনারা প্র্যাকটিস করবেন এবং আমার ভিডিওটা তো অবশ্যই ফার্স্টে দেখে নেবেন। তাহলে আপনারা আশা করি এই নীতিটা বুঝে যাবেন। তো আমাদের মোটামুটি এই অধ্যায়টা প্রায় শেষের দিকে, আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, আমরা ওইটা করে দিব। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।